দর্শক, নতুন অনুষ্ঠান, নতুন কথা অনুষ্ঠান রিকল। তার মানে আমরা কল করে করে দূর অতীত, কাছের অতীত এবং অনেক দূর অতীতের কথাও আমরা শুনবো আমাদের প্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের কাছ থেকে। মিলন ভাই, আপনি তো মানে দেখতে আপনি নায়ক, এখনও নায়ক, তরুণ বয়সেও নায়ক ছিলেন, নায়কোচিত লেখক, এবং আমার তো অনেক ফ্যান ছিল। আমরা দেখেছি আপনি এতখানি জননন্দিত ছিলেন যে আপনাকে খুব মজা করে নিয়ে হুমায়ুন আহমেদ বলেছিল একজন কতখানি জনগ্রহণযোগ্য হলে সম্ভব ওই রকম পশ তরুণ তরুণীরা আপনার উপরে একদম। আচ্ছা শোনো, এটা হচ্ছে 85 সালের কথা। হ্যাঁ, তো তার আগে হুমায়ুন আহমেদকে আমি চিনি, ধরো ওনার প্রথম বই দুটো বেরোলো 70 সালে, মানে স্বাধীনতার মুক্তিযুদ্ধের আগের, স্বাধীনতা যুদ্ধের 1 বছর আগে, নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার। তো সেই বই দুটোর পেছনে তার স্ট্যাম্প সাইজের দুটো ছবিও ছাপা হয়েছে, 2 বইতে, একই ছবি 2 বইতে ছাপা হয়েছে। তো চেহারাটা আমার মনে আছে, কারণ উপন্যাস দুটো আমি পড়েছি। তারপর তাকে আর তখন কখনো দেখিনি। আর 70 সালে আমি ক্লাস 10-এ পড়ি, আমার লেখালেখিও তখনও শুরু হয়নি। আমার প্রথম লেখা হলো 73 সালে। তারপর হঠাৎ 85 সালে তখন আমার ধরো আমার কিছু পাঠক তৈরি হচ্ছে, বইমেলাতে একটু ভিড় হয়, অটোগ্রাফ নিতে আসে কেউ কেউ। তো ওরকম একটা অবস্থাতে আমি একটা স্টলে দাঁড়িয়ে, পাঠকরা আসছেন, বই নিচ্ছেন, আমি অটোগ্রাফ দিচ্ছি। সেখানে দেখি ওই লাইনে এক ভদ্রলোক দাঁড়িয়েছেন, তাকে দেখে আমি একটু চমকে উঠলাম। পাতলা রোগা, চশমা পরা, ভারী কাচের চশমা পরা, বুদ্ধিদীপ্ত চেহারা। তা আমি চিনে ফেলেছি তাকে, আমি দেখে দাঁড়িয়ে গেছি। আমি, আরে হুমায়ুন ভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। তার হাতে আমার ওরাধ কৃষ্ণ বইটি। তো আচ্ছা, আপনার বলছি, না না, আমি দেখতে চাচ্ছি যে একজন লেখক, আমি দূর থেকে লক্ষ্য করলাম একজন লেখক কতটা জনপ্রিয়, বাংলাদেশের মতো জায়গায় লোকে লাইন ধরে তার বইয়ের অটোগ্রাফ নিচ্ছে, আমিও লাইনে দাঁড়িয়েছি তোমার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। ওই তার সঙ্গে আমার পরিচয়। তারপর সেই সন্ধ্যায় তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন, এবং মাস্টার মানুষ তো শুরু থেকে আমাকে তুমি করে বলতে শুরু করলেন। তো এই কথাগুলো হয়েছে কি, অনেকে কিন্তু এখন বললে বিশ্বাস করবে না, বিশ্বাস করতে চাইবে না, যে কোথায় হুমায়ুন আহমেদ এক বটবৃক্ষ আর কোথায় একটি চারা গাছ ইমদাদুল হক মিলন, তো তার অটোগ্রাফ নিতে হুমায়ুন আহমেদ কেন আসবেন? তিনি এসেছিলেন, এটা যদি তিনি নিজে না লিখে যেতেন, তিনি লিখেছেন, এটা তার বইতে আছে। তো এই যে হুমায়ুন আহমেদের সঙ্গে পরিচয় হলো, তারপর দীর্ঘ জীবন, মানে দীর্ঘ জীবন বলতে ধরো 85 থেকে উনি 2012 পর্যন্ত বেঁচে থাকলেন, এই আমরা একত্রে জীবনটা কাটিয়েছি। একত্রে কাটানো মানে প্রায় প্রতি সন্ধ্যায় আমরা একত্রিত হতাম, প্রতি সপ্তাহে কোথাও না কোথাও আমাদের দেখা হতো, আমরা একসঙ্গে বসে খেতাম। নুহাসপল্লীতে চলে গেছি, তার সঙ্গে আমেরিকাতেও আসছি 2001 সালে। তো এরকম এই জীবনটা আমরা একসঙ্গে কাটিয়েছি। অনেকে মনে করেন যে দুজন লেখকের মধ্যে বোধহয় একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। তা আমি খুব বিনীতভাবে বলতে চাই যে লেখকদের মতো কোনো প্রতিদ্বন্দ্বিতা কাজ করে না আসলে। যারা এটা ভাবেন তাদের ভাবনাটা ভুল। কারণ প্রত্যেক লেখক তার নিজের মতো লেখেন। একদম তাই। হ্যাঁ, তার নিজের, আমি আমার মতো লিখি, হুমায়ুন ভাই তার মতো লিখেছেন। আপনারা যারা, যে সমস্ত লেখকরা ফ্যাশনের দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে এরকম পোশাক আশাক পরতেন, তো আপনাদের তো এক্সট্রা চাপ ছিল আসলে, যে পাঠকদের অটোগ্রাফ শিকারী এবং আপনাদের ভক্তদের। সেখানে এরকম কোনো একটা কথা কি শেয়ার করা যায়, যে অনেক দিন মাঝে মধ্যেই মনে পড়ে ওই রকম একটা পাগল ভক্ত ছিল, যে কিনা এই বই পড়ে বা মুখ চরিত্রের পেছনে ছুটে আপনার কাছে এসছে, বা এরকম কিছু? একটা কথা বলি তোমাকে, এরকম অনেক স্মৃতি, সব বলতে চাই না, বলা যাবেও না, বলা যাবে না মানে দীর্ঘ হয়ে যাবে, এটা বলারও কোনো কারণ নেই। তো আমি এক সময় একটি মেয়েকে পড়াতাম, সেটা ধরো 71-এর মাঝামাঝি সময়, আব্বা মারা গেলেন, তারপরে আমরা পারিবারিকভাবে খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গেলাম। তখন একজন না, 2 বোনকে আমি পড়াতাম। তো তাদের মধ্যে একটি মেয়েকে আমার ভালো লাগতো, বড়জনকে, তারও বোধহয় আমাকে খানিকটা ভালো লাগতো। তো এই কথাটা আর কখনো বলা হয়নি। তো তারপর দীর্ঘ জীবন কেটে গেছে, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়েটির বিয়ে হয়ে গেছে ধরো 74-75 সালের দিকে, আমি বলছি এখন 93 সালের কথা। আমার একটা বই বেরোলো, ভালোবাসা সুখ দুঃখ, ওটা ব্যাপক আলোচিত বই, 87 হাজার কপি বই এক মেলাতে বিক্রি হলো। যাই হোক, সেটা একটা বড় ঘটনা। একদিন হঠাৎ করে, মানে কিছু মিরাকল আছে জীবনে, ঘটে যায়, তুমি বুঝতে পারবে না সাচ্ছু যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তুমি কল্পনাও করোনি। তো একজন একটা বই নিয়ে অটোগ্রাফের জন্য বইটা আমার সামনে দিয়েছে,
আমি তার নামটা লিখলাম, নামটা লিখে দেখি যে নামটা লিখেছি সে মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আমার সেই ছাত্রীটি। কিন্তু যে বইটা নিচ্ছে তারও ওই নাম। এ কিন্তু বই নিতে আসেনি, যে আমার ছাত্রী সে বই নিয়ে সে আমাকে দেখতে আসছে। আচ্ছা, এতদিন দেখেনি, সে দেখতে আসছে। তখন সে কি বলবো, তখন মানে সে এক মন্ত্রীর স্ত্রী। আচ্ছা, একজন মন্ত্রী, তার হাজবেন্ড বিশাল বড় লোক। সে সাথে আমি দেখে হতভম্ব হয়ে আছে। তা আমি বললাম, আরে তুমি? যখন তাকে আমি পড়াতাম সে তখন আমাকে আপনি করে বলতো, কিন্তু সেদিন সে আমাকে তুমি করে বললো যে আমি তোমাকে দেখতে আসছি। এটা খুব মনে হয়। বাহ, একটা সাহসী উঠেছে এতদিন পরে, সেটা ভেরি গুড। পাঠকের পাগলামোর জায়গাটা যদি করেন। একজন এসে বাড়ির সামনে দাঁড়িয়েছিল, যাবে না, আমাকে বিয়ে করবে। আমার তখন বড় বাচ্চাও আছে, বাড়ির সামনে থেকে যাবে না। বাহ, তো এটাকে ভাবি বা বাচ্চারা সবাই জেনেছে এবং নানা রকম ভাবে তাকে বুঝ দিয়ে দিয়ে তাকে ফেরত পাঠানো হয়েছে, তার অভিভাবকদের সঙ্গে কথা বলে। এটা মানে অবিশ্বাস্য একটা সম্পর্ক কিন্তু লেখকের সঙ্গে পাঠকের, যাকে দেখা যায়। হয় কি সাচ্চু, আমি তোমাকে বলি, যেমন হুমায়ুন আহমেদ বই লিখে মানুষ কিন্তু মন্ত্রমুগ্ধ করে রেখেছে। হয়তো আমারও কোনো কোনো লেখায় কোনো কোনো পাঠক পাঠিকা সেভাবে আকৃষ্ট হয়েছেন। পাঠক বা পাঠকের কাছে লেখক অনেক সময় কিন্তু একটা স্বপ্নের পুরুষ। একদম, হ্যাঁ, তার চেহারা, তার দারিদ্র্য, তার সে বড়লোক না গরিব, এগুলো কিন্তু মানুষ দেখবে না। একজন মানুষকে যখন তুমি তার হৃদয়টা ছুঁয়ে দিতে পারবে, সে কিন্তু তোমার জন্য উদ্বেলিত হবেই। এই জায়গাটা কারো কারো ক্ষেত্রে একটু প্রখর হয়ে যায়, নিজেকে সামলাতে পারে না। সেখানে কিন্তু অন্য কোনো চাওয়া পাওয়ার নেই, তার মন চাচ্ছে এটা। তো তুমি তো হাত বাঁধতে পারবা, পা বাঁধতে পারবা, মন তো বাঁধা যাবে না। আপনার প্রথম সম্মানী, সবচেয়ে কম সম্মানীতে, তখন তো কম না, সেটাই কি মনে হয়? আর সবচেয়ে বেশি সম্মান, যেটা আমরা খুবই ছোট লোক মতো ভাবি, সেই দুটো পেয়েছিলেন কিরকম লেখক? যদি সংখ্যাটা বলা যায়। আমি একটা গল্প লিখলাম, সম্ভবত বাংলার বাণী বলে একটা পত্রিকাতে ছাপা হয়েছিল, সেখান থেকে আমি 20টা টাকা পেয়েছিলাম। আচ্ছা, বিশাল আনন্দের ব্যাপার যে 20 টাকা আমি একটা গল্প লিখে পেয়েছি। কিন্তু তারও পরে আমি জাপানে একটা, মানে যদি সাহিত্য সংক্রান্ত বলো, রেমুনারেশনের কথাই বলো, তাহলে আমি জাপানে একটা ইন্টারন্যাশনাল লেকচারে অংশগ্রহণ করেছিলাম বাংলা ভাষার একমাত্র লেখক হিসেবে। যে ভারত এবং বাংলাদেশ মিলে বাংলা ভাষার একমাত্র লেখক, তাকে জাপান ফাউন্ডেশন আমন্ত্রণ জানালো 2006 সালে। সেই দেশে তাকেশি কায়োকো নামে একজন লেখক ছিলেন, জাপানি লেখক। এই ভদ্রলোক টেলিভিশনের উপস্থাপক ছিলেন, খুব নাম করা। বিয়ে করেননি, সংসার করেননি, কিন্তু প্রচুর টাকা রোজগার করেছেন এবং এশিয়ার বিভিন্ন দেশ নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন, উপস্থাপক ছিলেন। তো এই ভদ্রলোক মারা যাওয়ার সময় তার যে প্রচুর সম্পত্তি, টাকা, সেটা তিনি জাপান ফাউন্ডেশনকে দিয়ে গেলেন। দিয়ে এটা আইন করে দিয়ে গেলেন যে তার এই টাকা থেকে প্রতি বছর এশিয়ার একজন রেনাউন্ড লেখককে জাপানে আনা হবে। জাপানের 4টা ইন্টারন্যাশনাল সেন্টারে সে লেকচার দেবে, তার নিজের লেখা এবং তার ভাষার সাহিত্য নিয়ে কথা বলবেন। তো 2006-এর জন্য ওরা বাংলা ভাষার প্রথম একজন লেখককে নির্বাচন করলেন, তার নাম ইমদাদুল হক মিলন। ওটা ছিল আসলে 2006-এর ফেব্রুয়ারিতে আমাকে লেকচার দিতে যেতে হবে। তো যারা এলেন, সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা, একজন এলেন, তিনি এলেন জাপান ফাউন্ডেশন থেকে, আরেকজন কিউকি নিওয়া বলে একজন প্রফেসর এলেন টোকাই ইউনিভার্সিটি থেকে। তিনি বাংলা সাহিত্য পড়ান ওখানে, কিন্তু জাপানিজ মহিলা, পড়াশোনা করেছেন সম্ভবত শান্তিনিকেতনে। আচ্ছা, তো তারা এসে আমাকে আমন্ত্রণ জানালো, তোমাকে এই আমরা নির্বাচন করেছি, আমরা তোমার সব জেনেছি, তো তোমাকে, নূরজাহানের মতো বই লিখেছো তুমি, তোমাকে আমরা নির্বাচন করেছি, তোমাকে ফেব্রুয়ারিতে যেতে হবে। তা আমি স্ট্রেট বললাম, আমি ফেব্রুয়ারিতে যেতে পারবো না। ওই যে আমন্ত্রণটা, এটা কিন্তু একজন লেখকের বিরাট সৌভাগ্যের ব্যাপার। তো ওরা হতভম্ব, তুমি যেতে পারবে না মানে? আমরা ঠিক করে ফেলেছি। এমন আমি যে দেখো, আমার কাছে সবচেয়ে, আমি সারা বছর অপেক্ষা করি আমাদের বইমেলাটা, এইটা ফেলে আমি যেতে পারবো না। বললাম, তাকায় আছে আমার দিকে। তারপরে আমাকে বললো কি, তোমার জন্য এই প্রথম আমাদের নিয়মটা ভাঙতে হচ্ছে, আমরা 1 মাস পিছিয়ে দিলাম, মার্চে তোমাকে যেতে হবে। আমি গেলাম। তো আমার লেকচার শুরু হলো হিরোশিমা থেকে, হিরোশিমা ইন্টারন্যাশনাল সেন্টার থেকে শুরু হলো। তারপরে হলো সেন্দাই,
তারপরে ওসাকা, সর্বশেষ হলো টোকিওতে। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। টোকিওতে এই ইন্টারভিউ হওয়ার পরে আমি এখান থেকে বাংলাদেশি টাকায় প্রায় 30 লক্ষ টাকা পেয়েছিলাম। বাহ। হ্যাঁ, কিন্তু আমার যাবতীয় খরচ, আসা যাওয়া সব কিছুর পরে তারা আমাকে 30 লক্ষ টাকা দিয়েছে। বিরাট সম্মানের। হ্যাঁ, সেই 20 টাকা থেকে আমি এক সময় আমার সাহিত্যের কারণে এটা খুবই 30 মজা। লক্ষ টাকা পেয়েছিলাম। কিন্তু তার আগে আমি আরেকটা ছোট্ট ঘটনা আছে এর মধ্যে। তার আগের বার আমি বৈশাখী মেলায় টোকিওতে গিয়েছি। আমার একক একটা বইয়ের স্টলও হয়েছিল। তো সেখানে আমাদের দেশের তখন যিনি অ্যাম্বাসেডার, আমি তার নামটা বলবো না, তিনি ছিলেন ওই মেলাতে। তিনি এলেন, তো আমার সঙ্গে মেলার উদ্যোক্তারা পরিচয় করে দেন। তিনি আমাকে খুব একটা পাত্তা দেন, খুব একটা মানে কি পাত্তাই দিলেন না। কি সে লেখক করে একটি, মানে ওই জাতীয় মানুষদের কাছে তো কিছু মানুষ আছেন এই স্তরের যারা লেখক বা এদেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য, ভদ্রলোক আমাকে তুচ্ছ তাচ্ছিল্যই করেন। কিন্তু যেদিন টোকিওর লেকচার হচ্ছে আমার টোকিওর ইন্টারন্যাশনাল সেন্টারে, ভরে আছে সব বাঙালি না কিন্তু সব জাপানিজ, বিভিন্ন দেশের সাংবাদিক, টেলিভিশন রিলেটেড লোকজন। তো হঠাৎ করে উদ্যোক্তাদের সেই এক ভদ্রলোক যিনি ঢাকায় গিয়েছিলেন, সে এসে আমাকে হাসি মুখে বলছে কি, তোমাকে তো একটু অপেক্ষা করতে, 10 মিনিট অপেক্ষা করতে হবে, আজকে লেকচারটা আমাদের, তোমার লেকচার 10 মিনিট পরে শুরু করো। এমন কেন? বলছে তোমাদের দেশের অ্যাম্বাসেডার ভদ্রলোক অনুরোধ করেছেন আমাদেরকে, তিনি তোমার লেকচারটা শুনতে চান, তুমি কি তার জন্য একটু অপেক্ষা করবে? আমি সরি, করবো না। উনি আসবেন, এসে সবার মতো বসবেন, শুনবেন, আমি লেকচারটা দিয়ে যাব। তো আমার লেকচারটা আমি বাংলায় লিখে নিয়ে গিয়েছিলাম। আমি বাংলায় পড়ে যাচ্ছি, পাশে বসে আরেকজন অনুবাদ করছে জাপানি ভাষায়। এটা আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম, এটাই ওদের সিস্টেম ছিল। আমি গল্পটা এই ঘটনাটা এই জন্য বললাম যে আমাদের দেশে শিল্পী সাহিত্যিকদের মর্যাদা আমাদের এই শ্রেণীর যারা সরকারের ওই পর্যায়টা, তারা অনেকে সেভাবে গুরুত্ব দেন না। কিন্তু আমি আমেরিকান অ্যাম্বাসেডারের বাড়িতে একবার একটা দাওয়াত খেতে গিয়েছি। দাওয়াতটা এরকম যে আমেরিকান একজন লেখক আসছে বাংলাদেশে, তাকে নিয়ে একটা অনুষ্ঠান। তা আমি সেই লেখকের লেখা আগে পড়েছি। ধরো বাংলাদেশের লেখকদের পার্সপেক্টিভেও সে 2nd-3rd গ্রেডের লেখক। আচ্ছা, তার জন্য অ্যাম্বাসেডার দাঁড়ায় আছে। সে যে দেশে ভদ্রলোক লেখক ভদ্রলোক আছেন, সে দেশের এলিট শ্রেণী এবং লেখকদেরকে দাওয়াত দিয়েছেন। আর আমাদের দেশের কেউ কেউ এই আচরণ করেছেন, আবার কেউ কেউ মাথায়ও তুলে রেখেছেন। এটাও সত্য। এটা সত্য। আপনি কি সাংবাদিকতা কখনো কখনো করেছেন? আমার সাংবাদিকতাটা না সেভাবে করা হয়নি। 78 সালের শেষ দিকে একটা পত্রিকা বেরোলো রোববার নামে। তো ওখানে যুক্ত ছিলেন রফিক আজাদ, আমার গুরু বা আমার পিতা বলতে পারো সাহিত্যের ক্ষেত্রে। এই ভদ্রলোক আমাকে বলল, তুই আমার সঙ্গে কাজ কর। তো আমি তার সঙ্গে কাজ করতে গেলাম। আমি নিয়মিত একটা কলাম লিখতাম ওই পত্রিকাটাতে। সেটার কলামটার নাম ছিল আশেপাশে। মানে ঢাকার, মানে ধরো সকালে আমি বেরিয়ে গেলাম বা সারাটা সপ্তাহ ঢাকায় ঘুরে ঘুরে চারপাশে কি ঘটছে এইসব ঘটনা নিয়ে এটা রাইট। এই আমার হাতে খড়ি হলো। 400 টাকা আমার বেতন ছিল। পদটা ছিল জুনিয়র রিপোর্টার। 78 থেকে 79 বা 1 বছরের মতো করে আমি জার্মানিতে চলে গেলাম। এরপরে 90 সালে আমি একটা বাচ্চাদের পত্রিকার সম্পাদক হলাম, কিশোর তারকালোক নামে। তারও পরে এসে 2001-2 সালের দিকে আমার দেশ পত্রিকাতে আমি যুক্ত হলাম। সেটা আমার পদটা ছিল জয়েন্ট এডিটর। তারও অনেক দিন পরে এসে আমি কালের কণ্ঠের সম্পাদক হলাম। যদি আমার এই দিকটার কথা বলে, তাহলে এই হচ্ছে আমার জায়গা। সম্পাদক হিসেবে কতদিন আপনি দায়িত্ব পালন? 16 বছর একটানা। তার মধ্যে দুটো পদ আবার হয়েছিল। একবার প্রধান সম্পাদক হয়ে গেলাম, সম্পাদকের উপরে, আবার ওই পুরো মিডিয়া ডিরেক্টর হয়ে গেলাম। এইগুলোর মধ্যেই
এখন মানে এগুলোর মধ্যে আমি দীর্ঘদিন যুক্ত থেকেছি, বলতে পারো গত বছর 2 আগে আমি ওই জায়গাটা থেকে সরে এসেছি। সো ওইটা আপনি কেমন এনজয় করতেন এত ব্যস্ততা? আমি মানে আমি এনজয়, কাজটা এনজয় করেছি, আবার খুব মানে খুব ক্লান্ত হয়ে যেতাম। সম্পাদকদের নানান ধরনের চাপ থাকে, আর আমি তো ঠিক প্রফেশনাল সম্পাদক বা সাংবাদিক ওরকম ছিলাম না। আমার জন্য ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমি যেটার জন্য খুব একা একা খুব ব্যথিত হতাম, দুঃখ পেতাম, সেটা হচ্ছে আমার লেখালেখিটা কমে গিয়েছিল, মানে আমার যে মূল জায়গাটা। তো এই সব মিলিয়ে সময়টা এক অর্থে খুব রোমাঞ্চকর একটা সময়, আরেক অর্থে একটু চাপে থাকা সময়, আরেক অর্থে লিখতে না পারার এক ধরনের কষ্টে থাকা, আবার লিখেছিও মাঝে মাঝে ওখানে বসে। সব মিলে একটা খুব মানে পরিশ্রম এবং কি বলবো ক্লান্তিকর একটা সময় গেছে। আমি যদি একটু নাটকটায় আসি, তখন আপনার অনেক নাটক, অনেক শিল্পীর উত্তরণ হয়েছে, মানুষ চিনেছে, মানুষ আপনার নাটকের পাশে নাটককে যেমন গ্রহণ করছে, সেই সমস্ত অভিনেতাদেরকেও গ্রহণ করেছে। সেই জায়গাটা আমি আরেকটু মানে এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটুখানি কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাকে সম্পাদকের পদে বসিয়ে দিলেন বসুন্ধরার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান। তো আমি তাকে, তিনি যখন আমাকে বললেন যে আপনাকে দায়িত্বটা নিতে হবে, তা আমি তাকে হাত তুলেছিলাম করজোরে যে আমি তো ভাই এই পেশার লোক না, আমি তো এটা সামলাতে পারবো না, আমি তো এই কাজের লোক না। উনি আমাকে একটা কথা বলেছিলেন, এটা আমার সারা জীবন মনে থাকবে। উনি বলেছিলেন যে পারে সে সবই পারে। বাবা, তারপরে কিন্তু আমি চেষ্টাটা করে গেছি। হ্যাঁ, তো যে প্রসঙ্গটা তুমি এলে নাটকের, একটা সময় মনে হলো কি সাচ্চু, যে বইপত্র লিখছি, বই পড়ছে পাঠক, ঈদ সংখ্যায় লেখা ছাপা হচ্ছে, পত্রিকায় ছাপা হচ্ছে, বই ছাপা হচ্ছে, ফেব্রুয়ারি মেলাতে বই বেরোচ্ছে, লোকে পড়ছে, সব ঠিক আছে। তারপরে একটা সময় এসে এটা ধরো 78-79 সালের দিকে মনে হলো যে তখনকার পৃথিবীতে, তখনও পর্যন্ত আমি এখনও সেটা মনে করি যে একই অবস্থাটা আছে আমাদের, যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়িয়েছে টেলিভিশন। কারণ বই পড়ার জন্য এটা তোমাকে অক্ষর জ্ঞান থাকতে হবে, বইয়ের প্রতি মায়া থাকতে হবে, সে লেখাপড়া জানতে হবে। কিন্তু টেলিভিশন দেখার জন্য তুমি তাকে থাকলে তুমি দেখতে পাচ্ছ, নাটক দেখতে পাচ্ছ, খবর শুনতে পাচ্ছ, পড়তে হচ্ছে না, পড়ার কষ্টটা নেই। তা আমার একটা পর্যায়ে মনে হল যে এই মিডিয়াটাকে কেন আমি কাজে লাগাচ্ছি না। তখন আমার বন্ধু ফরিদুর রেজা সাগর বিরাটভাবে টেলিভিশনের সঙ্গে যুক্ত, আফজাল হোসেন যুক্ত, হুমায়ুন ফরিদি যুক্ত, সুবর্ণা মুস্তফা যুক্ত, শাইখ সিরাজ যুক্ত। এরা টেলিভিশন মানে মোটামুটি একটা বড় জায়গায় পৌঁছে গেছে। তা আমি কেন একটু চেষ্টা করে দেখি। তো ফজলুল করিম বলে এক ভদ্রলোক টেলিভিশনে নাট্যরূপ দেন শুধু। তো উনি আমাকে এসে বললেন যে আপনার একটা গল্প নাটক করতে চাই, মুস্তাফিজ সাহেব করবেন। তো ঠিক আছে, আমি একটা গল্প দিলাম তাকে, গল্পটার নাম মায়া কানন। সেটা নাটক হলো, ওই ফজলুল করিম নাট্যরূপ দিলেন, আফজাল, সুবর্ণা এবং আবুল হায়াত, তখন যথারীতি হায়াত ভাই বাবা। নাটকটা হিট করে গেল। নাটক হিট করলেও গল্প, যে মূল গল্প ইমদাদুল হক মিলন, এই নামটা খুব বেশি মানে হয়তো মানুষের তেমন চোখে পড়েনি। তো এটা খেয়াল করলো আমার বন্ধু ফখরুল আবেদিন দুলাল, টেলিভিশন প্রডিউসার, তোমার চেনার কথা, তুমি তাকে দেখেছ। তো সে কিছুদিন পরে বল কি, এই তোর আগের নাটকটা ভালোই হয়েছে, আমরা তো সবাই আলোচনা করলাম, আরেকটা নাটক কি গল্প করা যায়। তখন আমি তাকে দিলাম ও রাধা ও কৃষ্ণ উপন্যাসটি, যে এটা করা যায় কিনা। এটার নাট্যরূপ দিলেন জিয়া আনসারি, তিনিও তো টেলিভিশন সিনিয়র প্রডিউসার, হ্যাঁ, নাটকের লোক। সুন্দর একটা নাট্যরূপ দিলেন, দুলাল সেটা করলো, নাটক করলো, প্রযোজনা করলো। এবার অভিনয় করলো হুমায়ুন ফরিদি এবং সুবর্ণা মুস্তফা। এবং ওই নাটকটাতে একটা সংলাপ ছিল, ওই প্রথম আমরা ফিল করলাম যে সংলাপ কত শক্তিশালী হতে পারে। যখনই মেয়েটার সঙ্গে দেখা হয় তখনই ফরিদি বলে, উই মাস্ট লাভ ওয়ান অ্যানাদার অর ডাই। অর্ডেনের একটা কবিতা। হ্যাঁ, পরে এমন হলো, আমরা দেখলাম এই নাটক হয়ে যাওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে চারুকলা, এসবের দেয়ালে ওই লাইনটা লেখা থাকছে। ওই প্রথম ফিল কোনো টি শার্টে লেখা থাকছে। তো সেই প্রথম আমরা অনুভব করলাম যে নাটকের সংলাপ কীরকম শক্তিশালী। এরপরে যে ঘটনাটা ঘটলাম, এটা আব্দুল আল মামুন বললেন যে একটা সিরিজ লেখো। আমি এর আগে আমি কিছুই লিখিনি, বলছে একটা সিরিজ লেখো। তো আমি আফজালের সঙ্গে বসলাম, আমি তো নাটক লিখতে যাই না। আফজাল তখন আমাদের আরেক বন্ধুর সঙ্গে থাকে একটা বাড়িতে, ওর ঘরে বসে বসে
আফজাল বলে, সাজায় দেয়, আমি লিখি। নায়ক নামে একটা সিরিয়াল লিখতে শুরু করলাম। এটা 85 সালের কথা। তো এই নাটকটা এত আধুনিক ধরনের, ধরো তুমি মেয়ে বন্ধুকে তুই তুকারি করে বলছো, তুই করে বলছো, কাঁধে হাত দিচ্ছ। তখনও তো এই বন্ধুত্ব বাংলাদেশে শুরু হয়, বিশেষ করে ইয়েতে ভাবাই যায় না বিটিভিতে। বাস্তবে হয়ে থাকলেও তুমি টেলিভিশনে এটা সম্ভবই না, একদমই না। একটা পর্ব হওয়ার পর নাটকটা বন্ধ করে দেওয়া হলো। কি কারণ? নাটকের অপরাধ কি? এই নাটকটি অতি আধুনিক নাটক। এই নাটক আরো 10 বছর এগিয়ে এরকম নাটক চালানো যাবে না। আর ছেলেটা অবিরাম মিথ্যা কথা বলে, নায়ক আফজাল হোসেন মিথ্যা কথা বলছে, বিরাট বড় লোকের ছেলে, হয়তো সে একটা এতিমখানা থেকে আসছে। হ্যাঁ, এই নাটক চালানো যাবে, নাটকটা বন্ধ হয়ে গেল। একটা পর্ব হওয়ার পর বন্ধ হলো, এটা ব্যাপক আলোচিত হলো নাটকটি। তারপর আমি অভিমান করে আর বিটিভিতে যাই না। তার বছর দেড়েক পরে বা 2 বছর পরে ফখরুল আবেদিন আবার, দোস্ত আয় একটু টেলিভিশনে আয়, অভিমান করে লাভ কি? গেলাম, আবার আব্দুল্লাহ আল মামুন ভাই ডাকছে। মামুন ভাই তো আমাদের গুরু তুল্য মানুষ। বলে যে আমি একটা নতুন জিনিস ভেবেছি, আমি একটা খণ্ড নাটক বলে একটা জিনিস আমি করতে চাই। 3 পর্ব বা 2 পর্বের নাটক, তুমি লেখো, 3 পর্বে একটা নাটক লেখো, 1 ঘন্টা বা 60-70 মিনিট যা হয় আমরা করব। তা আমি একটা নাটক লিখলাম আমার উপন্যাস থেকে, যত দূরে যাই নাটকটার নাম। হ্যাঁ, একটা প্রেমের নাটক, মেয়েটার ক্যান্সার হয়। তৌকির আর সমী অভিনয় করলেন, ফেরদৌসী মজুমদার অভিনয় করলেন, এবং তার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করলেন রামেন্দু মজুমদার। এটাই ইচ্ছা করে আমরা এই ফানটা করেছিলাম। এই নাটকটা তুমুল জনপ্রিয় হলো। তারপরে একের পর এক নাটক করেছি, সাচ্চু। এই হচ্ছে গোড়ার দিককার কথা। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনেকগুলো বিষয় জানলাম, অনেকের শুরু এবং জননন্দিত হবার জায়গাগুলো মিলন ভাইয়ের নাটক ছিল। আমাদের অনেকগুলো পয়েন্ট এখনো বাকি আছে মিলন ভাইয়ের সম্পর্কে। দর্শক, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী পর্ব দেখবার জন্য আমন্ত্রণ থাকলো। আপনাদের মনে প্রশ্ন করব আমি। ভালো থাকবেন। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।